জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান চেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আজ আমি গল্প করব বালাইচাঁদ মুখোপাধ্যায়ের পাশাপাশি ছোট গল্পটি। চলুন শুরু করি। পাশাপাশি। বসিয়া শুইয়া কাগজ পড়িয়া তাস খেলিয়া আড্ডা দিয়া পরচর্চা ও পরনন্দ করিয়া হয়রান হইয়া গেলাম, শান্তি পাইতেছি না। আসল কারণ অর্থাভাব। আমার যাহা করিবার তাহা করিয়াছি, পরীক্ষা পাশ করিয়াছি, বহু স্থানে চাকুরির জন্য দরখাস্ত দিয়েছি, এমনকি কিছুদিন ইন্স্যুরেন্সের দালালিও করিয়াছি, কিন্তু কিছুই হয় নাই। অবশ্য এখন অনেক কিছু করার বাকি আছে। স্টেশনারির দোকান বা মুদিখানা, অতপক্ষে একটা পান বিড়ির দোকান খুলিয়া একবার চেষ্টা করিয়া দেখি, কিন্তু আমাছির জ্বালায় অস্থির। যে একটু শুইব ঠিক চোখের কোণটাতেই আসিয়া বসিবে। এত মাছি আর এত গরম, সুস্থির হইয়া যে একটু চিন্তা করিব তাহার উপায় নাই। উঠিয়া বসিলাম। এই ধরুন দ্বিপ্রহরে ঠাই বসিয়া চিন্তা করাও তো মুশকিল, শুইলেই মাছি। হাতে পয়সা থাকিলে মাছি মারিবার আর ছিটাইয়া খানিকক্ষণ স্থির হইয়া চিন্তা করিতাম। আপনারা হয়তো হাসিতেছেন এবং ভাবিতেছেন, আচ্ছা, চিন্তাশীল লোক তো, পেটের চিন্তার মতো সহজ অথচ জটিল চিন্তা আর নাই। দিন রাত সে চিন্তাই করিতেছে। চিন্তাশীল নয়, আমি চিন্তাগ্রস্ত। ঠিক করিয়া ফেলিলাম, কলিকাতা যাইব। কলিকাতা গিয়া প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব। এই পল্লীগ্রামে পড়িয়া থাকাটা কিছু নয়। দোকানই যদি করিতে হয়, কলিকাতায় বেস্ট ফিল্ড। চাকুরি ছুটিয়া যাইতে পারে, কিছু বলা যায় না। এতকাল শুধু ঘর বসিয়া দরখাস্ত করিয়াছি। অফিসে অফিসে ঘুরিয়া বেড়াইলে একটা কিছু জুটাইয়া যাওয়া অসম্ভব না। কলিকাতা যাওয়া ঠিক। পরের দিন সকালে বাবার রূপার গড়গড়াটা লইয়া বাহির হইয়া পড়িলাম। বাধা দিয়া কিছু অর্থ সংগ্রহ করিতে হইবে। অর্থ না লইয়া কলিকাতা যাওয়া আর কোনো অর্থ হয় না। রূপার গড়গড়া শুনিয়া আপনারা ভাবিবেন না যে আমি অনেক জমিদার তো নই, তাহা নই। বাবা শৌখিন লোক ছিলেন এবং সেই জন্যই সম্ভবত কিছু রাখিয়া যাইতে পারেন নাই। গড়গড়া বাধা দিয়া গোটা 10 টাকা মিলিল, হাতে আরো গোটা 10 ছিল, সুতরাং বাহির হইয়া পড়িলাম। এত দূর সম্পর্কের আত্মীয় বাসায় আসিয়া আশ্রয় লইল। সম্পর্কটা এতই জটিল যে বিকাশবাবু আমার ঠিক কি তাহা নির্ণয় করা আমার পক্ষে দুঃসাধ্য হইল। আমার মায়ের বঞ্জির খুড়শাশুড়ির ভাইপোর পিস্তুত শালার আপন ভাইরার ভাই এই বিকাশবাবু। রীতিমতো অঙ্ক না কষিলে ঠিক সম্পর্কটা বাহির করা শক্ত। এত হাঙ্গামার মধ্যে না গিয়ে প্রথম সাক্ষাতেই তাহাকে বলিয়া বসিলাম, কি ভাইয়া, চিনতে পারছো? ভাইয়া নিশ্চয়ই আমাকে চিনতে পারেন নাই, তথাপি বলিলেন, অনেক দিন পর কি না, তা একটু মনে বাসভের থেকে আসছে বুঝি। বুঝিলাম বংশবাটি কেউ ইয়াদের বংশের কেহ আছে। বলিলাম, না, চিনতে পারেননি দেখছি। চেনারও কথা নয়। আসছি আমি বাঁকুড় থেকে, মানে বাঁকুড়াও ইন্টিরিয়ারের থাকি আমরা। আমি হলাম গিয়ে তোমাদের বলিয়া মায়ের নিকট হইতে সম্পর্কে যে ফর্মুলাটুকু মুখস্থ করিয়া আসিয়াছিলাম তাহা বলিয়া গেলাম এবং শেষকালে বলিলাম, তুমি হলে কি আমাদের হেমন্তের ভাইরার ভাই। আপন লোক, কলকাতার গুলিগুজিতে পড়ে আছে, দেখাশোনা আর হয় না। এবার মনে করলাম যা একটু বিকাশ ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। কুলির মস্ত কিস্তি আমার বিবর্ণ ট্রাক ও মলিন বিছাপতের দিকে দৃষ্টিপাত করিয়া বিকাশবাবু বলিলেন, থাকবেন নাকি এখানে? বেশি দিন নয়, 2-4 দিন। ও। কুলি বিছানাপত্র নামাইয়া পয়সা লইয়া চলিয়া গেলেন। একটু পর দেখিলাম বিকাশ ভাইয়াও খাওয়া দাওয়া সরিয়া পোশাক পরিয়া বাহির হইয়া গেলেন। একা চুপ করিয়া বসিয়া রইল। নানা আকৃতির একপাল ছেলে মেয়ে আসি আমাকে ঘিরিয়া ধরিল। কেহ বলিল লজেন্স, কেহ বলিল ঘুড়ি চাই, কেহ কিছু না বলিয়া পকেটে হাত ঢুকাইয়া দিল। আমার কর্ণমূল্যে একটি আঁচিল ছিল, তাহা লইয়া কেহ কেহ বাহি খুশি হইয়া উঠিল।
এত অল্প সময়ের মধ্যে ছেলেরাই শুধু জমাইতে পারে, বাহির হইয়া পড়িতে হইল। 3 দিন কাটিল। কলিকাতায় প্রায় 10 বৎসর পূর্বে আসিয়াছিলাম অধ্যয়ন উপলক্ষে। এখন ঘুরিয়া দেখিলাম আমার পরিচিত একজনও নাই। সহপাঠীগণকে কোথায় চলিয়া গিয়েছে। অধ্যাপকেরা সব নতুন লোক। যে মাসে পূর্বে থাকিতাম তাহা এখন ড্রাইং ক্লিনিং হইয়াছে। আমাকে কেহ চিনল না, আমিও কাহাকে চিনলাম না। ঘুরিয়া ফিরিয়া পুনরায় বিকাশ ভাইয়ার বাসায় ফিরিয়া আসিতে হইল। উপর্যুপরি 3 দিন একরূপই কাটিল। বিকাশবাবুর সহিত একটু দেখা হয় সকালে। সমস্ত সকালটা তিনি তাড়াহাড়া করিতে থাকেন যেন লেট না হয়। গামছা লইয়া সকালে বাহির হইয়া যান, ফিরিয়া বাজারটা রাখিয়া তেল মাখিতে বসেন। কোনো রকম গায়ে মাথায় তেল চাপড়াইয়া কলকাতায় স্নান করিতে, কলতলায় স্নান করিতে করিতেই গৃহিণীর হুকুম দেন, ভাত বাড়ো। ওগো শুনছ, লেট হয়ে যাবে, 9:15 হলো, যাতেও তা আবার খানিকক্ষণ লাগবে। তাহার পর ওই ঊর্ধ্বশ্বাসে নাকে মুখে গুজিয়া তাড়াতাড়ি বাহির হইয়া পড়েন। ফেরেন কোনোদিন রাত্রি 10টা, কোনোদিন 11টা। সুতরাং বিকাশবাবুর সহিত আলাপ বেশিক্ষণ জমাইবার অবসর পায় না। ভাবি কাজের মানুষ। বিকাশ ভাইয়া দেখিয়া হিংসা হয়। কেমন সুন্দর রোজ অফিসে যায়, সারাদিন কাজকর্ম ব্যস্ত থাকে, রাত্রে আরামে ঘুমায়। বিকাশ ভাইয়ার শরণাপন্ন হইলে কেমন হয়। চেষ্টা করিলে নিশ্চয় একটা চাকরি ও আমাকে জুটাইয়া দিতে পারে। পরের দিন সঙ্গ লইলাম। ঠিক যখন সে খাওয়া দাওয়া সারিয়া তাড়াতাড়ি বাহির হইয়া যাইতেছে, তখন বলিলাম, ভাইয়া আমিও তোমার সঙ্গে একটু বেরোবো। আমার সঙ্গে? কেন? একটা কথা ছিল। মানে? তাহলে আসুন, দেরি করবেন না, আমার লেট হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে সে বেটা এসে পড়বে। সে সঙ্গে সঙ্গে বাহির হইয়া পড়িলাম। পথে যাইতে যেতে বিকাশবাবু একবার জিজ্ঞাসা করিলেন, দরকারটা কি? অর্থাৎ কি করিয়া কথাটা বলিব ভাবিতে লাগিলাম। টাকা করি আমার ধার দিতে পারবো না, সেটা আগেই জানিয়েছি। না না, টাকা করি চাই না। আচ্ছা চল, ট্রামেই বলবো এখন। ট্রামেই তো আমি যাব না, আমি হেঁটে যাব। বেশ তো, চল আমিও হেঁটে যাই। কত দূর? ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে অফিস? কিসের অফিস? অফিস কে বললো আপনাকে? বলিয়া বিকাশবাবু সহস্র দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রইলেন। তবে? আরে রাম, আপনি বুঝছেন আমি রোজ অফিসে যাই। কোথাও যাও তাহলে? একটু ইতস্ত করিয়া বিকাশবাবু বলিলেন, পালিয়ে যাই। নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম। বিকাশবাবু বলিলেন, বাহ, কিছু টাকা ফিক্সড ডিপোজিট রেখে গিয়েছিল, তার ওই 4 নং সুদ থেকে গ্রাসাদন চলে। 3 বছর অবিরাম চেষ্টা করেও চাকরি জোটাতে পারিনি, অথচ এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। চলুন, লেট হয়ে যাচ্ছে, সে বেটা এসে পড়লে বেঞ্চটা আর পাবো না। উভয় আবার খানিকক্ষণ নীরবে পথে অভিবাহন করিলেন। বিকাশবাবু আর বলিলেন, বাড়িতে কথাটা আবার ফাঁস করে দিবেন না যে। বউ জানে আমি কোনো বড় অফিসে বিনা মাইনেতে কাজ করি, কিছুদিন পরে মাইনে হবে, তাই তাড়াতাড়ি রোজ ভাত বেড়ে দেয়। আবার কিছুক্ষণ নীরবে পাশাপাশি চলিয়াছি। আবার বিকাশবাবু বলিলেন, পালিয়ে আসি, বুঝলেন না? বাড়িতে ওই একপাল ছেলে মেয়ে বসে থাকা অসহ্য। সারাক্ষণ ওদের বায়না লেগেই আছে, বাসি কিনে দাও, লজেন্স দাও, পুতুল দাও। পাশের বাড়ির ছেলের লাল জামা হয়েছে, সেরকম জামা করে দাও। গিন্নিরও নানা রকম আবদার আছে। সরে পড়ি, বুঝলেন? আবার কিছুক্ষণ চুপচাপ। আবার বিকাশবাবু একটু হাসিয়া বলিলেন, বাড়িতে থাকলেই গোলমাল, বুঝলেন না? সেদিন রাত্রে গিয়ে শুনলাম ছোট ছেলেটার পাশে গিয়ে মাথা ছেঁচে গেছে, নাক দিয়ে রক্ত পড়েছে প্রচুর। বাড়িতে থাকলে হৈ হৈ করে একটা ডাক্তার থাকতে হতো ধার করে, ছিলাম না নিশ্চিত। চলুন একটু পা চালিয়ে ইডেন গার্ডেনের গাছের ছায় একটা বেঞ্চে বসি। চলুন একটু পা চালিয়ে ইডেন গার্ডেনের গাছের ছায়ায় একটা বেঞ্চে বসি। সেটাতে গিয়ে শুয়ে বসে সারাদিনটা লেট হয়ে গেলে আবার আরেক বেটা এসে সেটা দখল করবে, বুঝলেন? পাশাপাশি দুজন দ্রুত বেগে হাঁটিয়ে চলিয়াছি। ইডেন গার্ডেনের খালি বেঞ্চটা না হাতছাড়া হয়ে যায়। সেই সাথে শেষ হলো আজকের ছোট গল্প পাশাপাশি। আশা করছি গল্পটি
আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ছোট গল্প নিয়ে। আপনারা যদি কোনো পছন্দের ছোট গল্প শুনতে চান, তাহলে আমাদেরকে আমাদের গল্পের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকুন।